তিনি কেন আওয়ামী লীগ পরিত্যাগ করে জাসদ করেছিলেন, আবার জাসদ পরিত্যাগ করে লেবার পার্টি করলেন, কেন তিনি শহীদ জিয়ার সঙ্গে যুক্ত হলেন জাগো ফ্রন্টে, এইগুলো যদি একটু বিবেচনা করি আমরা বুঝব যে তার মধ্যে এক ধরনের আবেগ কাজ করেছে, দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি দায়বোধ, এগুলো কাজ করেছে তার মধ্যে। আওয়ামী লীগ যখন প্রবল ক্ষমতায় অধিকারী, স্বাধীন বাংলাদেশে খুবই ক্ষমতাশালী রাজনৈতিক দল, তার ঢাকা মহানগরী তার একটা অঙ্গ দলের এত বড় নেতা হয়ে তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করে ক্ষমতার মাধ্যমে কিছু অর্জনেরও আগ্রহ ছিল না, কিন্তু তার যে দায়বোধ শ্রমজীবী মানুষের প্রতি, এটা তাকে তাড়া করেছে। সে অবিভক্ত ঢাকার অনুসারী মনে করতে পারি তাকে আর কি, যে কিছু হতে চাইতেন না, কখনো কোনো আগ্রহ ছিল না কোনো ব্যাপারে। এবং আরেকটা দৃষ্টান্ত হলো, জাগো ফ্রন্ট ভেঙে যখন বিএনপি জন্ম হলো, তখন ন্যাপ ভাসানী প্রায় পুরোটাই বিএনপিতে যুক্ত হয়। ইউপিপির সভাপতি ক্যাপ্টেন হালিম চৌধুরী, সহসভাপতি কর্নেল আকবর সহ অনেক নেতা বিএনপি। আর ঠিক তার পাশে ৮৬ মতিঝিলে মৌলানা আব্দুল মতিন সাহেব একটা অফিস করেছিল, এবং শ্রমিক নেতার হওয়ার কারণে সেই সময় তার সঙ্গে যোগাযোগটা একটু বেশি হয়েছিল। জাগদল হওয়ার পরে ন্যাপ, মুসলিম লীগ, ইউপিপি, তফসিলি জাতি ফেডারেশন এবং লেবার পার্টির সমন্বয়ে যে জাগো ফ্রন্ট হয়েছিল, সেই সময় তার সঙ্গে ঘনিষ্ঠতা আমাদের আরও বেড়েছিল। তিনি জাগো ফ্রন্টের একজন নেতা ছিলেন। এটা ঠিক আর কি, জাগো ফ্রন্টে যারা ছিলেন নেতৃস্থানীয় তাদের প্রায় সবাই মন্ত্রী হয়েছিলেন। এমনকি তফসিলি জাতি ফেডারেশনের নেতা ছিলেন রসরাজ মণ্ডল, উনিও ছিলেন। কিন্তু মৌলানা আব্দুল মতিন সাহেব কোনোদিন এক ধরনের, আমরা মৌলানা ভাসানীর মুসলিম লীগের নেতারাই বিএনপিতে যুক্ত হয়, তফসিলি ফেডারেশনে কয়েকজন নেতা বিএনপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। লেবার পার্টি ছোট পার্টি, কিন্তু লেবার পার্টি বিএনপিতে যুক্ত হয় নাই, তার পরিচয় বহাল রেখে রয়ে গেছে। কখনো খুব গুরুত্বপূর্ণ হয় নাই, কিন্তু তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে মৌলানা মতিন সাহেব অনেক গুরুত্বপূর্ণ পদ। বেসিক্যালি পুস্তক মাথায় সমিতির নেতা, কিন্তু পাশাপাশি তিনি ঢাকার আরও বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কারণ বক্তব্য সবই বলা হয়ে যায়, তেমন আর বলার তেমন থাকে না, আসলেও তেমন কিছু নাই। মৌলানা আব্দুল মতিন সাহেব শ্রমিক নেতা ছিলেন। আমি ৬৮ সাল থেকে ট্রেড ইউনিয়ন করি, কিন্তু আমি জয়দেবপুরে ট্রেড ইউনিয়ন করেছি, ঢাকায়। ঢাকায় যারা ট্রেড ইউনিয়ন করতো তাদের জানতাম, তাদের নাম শুনতাম। আর যেহেতু ঢাকায় যারা ট্রেড ইউনিয়ন করতেন, অতএব পত্রপত্রিকা তাদের নাম একটু বেশি আসত। কিন্তু স্বাধীন হওয়ার পরে মেশিন টুলস ফ্যাক্টরির একটা অফিস হয়েছিল ৮৩ মতিঝিলে। জাসদ বা অন্যান্য দল আওয়ামী লীগ থেকে যেগুলো রয়েছে সেগুলো হয় নাই, কাজ করেছেন। ১৯৯৬ সালে তিনি ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। উনি মনে করেছেন আওয়ামী লীগের থেকে এটা সম্ভব না, তিনি সেই জন্য জাসদে এসেছিলেন। জাসদে তিনি যা চেয়েছেন এটা তাকে তাড়া করে বেরিয়েছে। তিনি যখন জাগো ফ্রন্টে আসলেন,
শহীদ জিয়া রাষ্ট্রপতি নির্বাচন করলেন জাগো ফ্রন্টের মাধ্যমে, সেখানে তিনি শহীদ জিয়ার পক্ষে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে। তার দু একটা সভা সমাবেশে আমরাও থেকেছি। মৌলানা মতিনের বক্তব্যে রাজনীতিকে ছাপিয়ে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের দাবি দাবা ইত্যাদি আলোচিত হয়েছে। আমাদের বুঝতে হবে যে একজন মানুষ, সে এমপি হলো, মন্ত্রী হলো বা কী হলো না হলো, তার চেয়েও বড় কথা সাধারণ মানুষের জন্য তার যে ত্যাগের আকাঙ্ক্ষা, এটাকে মর্যাদা আমাদের দেশে কম দেওয়া হয়। কিন্তু আমি লেবার পার্টি যারা আছে এখন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সীমিত সামর্থ্য নিয়েও তারা এই দলটাকে এবং মৌলানা আব্দুল মতিনের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন। আপনারা সালাম ভাইয়ের বক্তব্য শুনলেন, আমাদের জামায়াত ইসলামের যিনি আছেন ওনার বক্তব্য শুনলেন, আমি ফারুকের বক্তব্য আমি শুনি নাই। আপনারা শুনেছেন অলরেডি যে একটা দেশ একটা দারুণ দুঃসময় অতিক্রম করছে। কোনো দিক থেকেই, কোনো ইন্ডিকেটারেই তো আমরা কোনো আশার দিক দেখছি না। এদেশে মানে সাধারণ মানুষ বড় কষ্টে আছে। আমরা যারা শ্রমিক আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে জড়িত, বিশেষ করে মতিন সাহেবের আলোচনা সবার জন্যই বলছি আর কি, যে আমাদের জুট মিলগুলি তো শেষ হয়ে গেছে। আমাদের চিনি কলগুলি মাত্র, আমাদের 16টা চিনি কল ছিল, এখন মাত্র 7টা চিনি কল, তাও পুরা উৎপাদনে নাই। অথচ এই বাংলাদেশে একসময় আমরা এক বছর কিন্তু চিনি কিছু রপ্তানিও করেছিলাম। অবশ্য জনসংখ্যা বেড়েছে, প্রয়োজন বেড়েছে, সব ঠিক আছে, কিন্তু আমরা এই চিনি কলগুলো যদি ভালো করে চালায় রাখতে পারতাম, তাহলে আজকে এত নির্ভরশীল হয়ে পড়তাম না। আপনাদের অনেকে জানা থাকার কথা যে শুধু আখ দিয়ে চিনি হয় না। যারা দেশের স্বার্থের পরোয়া করে না, নিজের স্বার্থের পরোয়া করে, ইমিডিয়েট স্বার্থের পরোয়া করে, তাদের কাছে ওইটা সুবিধাজনক। তার ফলে শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। কোনো বিশেষ দল, কোনো বিশেষ ব্যক্তির সুবিধা অসুবিধা বিবেচনা করার কোনো প্রয়োজন নাই। দেশটার স্বার্থ চিন্তা করা, আর এই সব কিছু চিন্তা করতে হলে আমাদেরকে ভাবতে হবে যে কোথায় যাচ্ছি আমরা। আমাদের বিদেশি ঋণের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আবার শুনছি আমরা যে শুধু চীনের কাছ থেকে নাকি $5 বিলিয়ন ঋণের আলোচনা চলছে। কত ঋণ করবেন? এই দেশটাকে এত বেশি ঋণ নির্ভর করে ফেলা হচ্ছে যে শুধু ঋণের সুদ আর ঋণের কিস্তি দেওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রতি বছরে দরকার হবে, সম্ভবত আমাদের শিক্ষা বা স্বাস্থ্য বা কল্যাণমূলক যত বাজেট, তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হবে আমাদের শুধু ঋণের কিস্তি আর ঋণের সুদ পরিশোধ করতে। যে দেশের পরিস্থিতি এমন হয়, ওই দেশকে কোনো মতেই কোনো ভালো